25/3/2023 তারিখে খন্দকার মুস্তাক আহমেদকে বিয়ে করেছেন এবং এই ক্ষেত্রে খন্দকার মুস্তাক আহমেদ কোনো প্রকারের জোর করেন নাই বা কোনো অপহরণের ঘটনা সংঘটিত হয় নাই এবং তিনি নিজ জিম্মায় চলে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার বের হয়ে এলো খন্দকার মুস্তাক ও তিশার আসল রহস্য, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। যে প্রচলিত আইন অনুসরণ করে আমার ক্লায়েন্ট দুজন সিনথিয়া ইসলাম তিশা এবং খন্দকার মুস্তাক আহমেদ ঘর সংসার করতে থাকার পরেও এটি সাইফুল ইসলাম সাহেবের আত্মসম্মানে লেগেছে, যার কারণে তিনি এই বিষয়ে ঘর সংসার করতে দিবেন না এই মর্মে জেদের বশবর্তী হয়ে প্রকৃত ঘটনাটি আড়াল করে তিনি 19/6/2023 তারিখে আমার মক্কেল সিনথিয়া ইসলাম তিশাকে নাবালিকা এবং তার বয়স 16 এটি উল্লেখ করে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ আদালতে একটি অপহরণের মামলা দায়ের করেন। এই মামলাটি দায়ের করার পরে সেটি আদালতের পক্ষ থেকে এটি তদন্তের জন্য পাঠানো হয় এবং আমার ক্লায়েন্ট খন্দকার মুস্তাক আহমেদ তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন এবং পরবর্তীতে তারা দুজনই ঠাকুরগাঁয়ে যান এবং সেখানে সিনথিয়া ইসলাম তিশা বিজ্ঞ আদালতে 22 ধারায় জবানবন্দি প্রদান করেন, যেখানে তিনি বলেছেন যে তিনি স্বেচ্ছায় 25/3/2023 তারিখে খন্দকার মুস্তাক আহমেদকে বিয়ে করেছেন এবং এক্ষেত্রে খন্দকার মুস্তাক আহমেদ কোনো প্রকারের জোর করেন নাই বা কোনো অপহরণের ঘটনা সংঘটিত হয় নাই এবং তিনি নিজ জিম্মায় চলে যাওয়ার জন্য আদালতের এবং যখন আদালত থেকে সিনথিয়া ইসলাম তিশা চলে আসতে চাচ্ছিলেন সেই সময় তার বাবা সাইফুল ইসলাম নিজে এবং আরো কতিপয় ব্যক্তিরা জোর করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাদের সাথে যাওয়ার জন্য বাধা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে সেখানে ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আইনজীবী এবং সাধারণ মানুষের সহযোগিতায় তিনি তার স্বামী খন্দকার মুস্তাক আহমেদের সাথে ঢাকায় চলে আসেন। এর পরবর্তীতে ঠাকুরগাঁয়ের মামলাটি তদন্ত করে পুলিশ অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট বলে এটির কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই। এই মর্মে আমাদের ফৌজদারি কার্যবিধির 173 ধারায় আমার মক্কেল খন্দকার মুস্তাক আহমেদকে মামলা থেকে অব্যাহতি দানের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত সেটি গ্রহণ করেছেন। এটি সেই সার্টিফাই কপি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আদালতের, যে এটি অব্যাহতি এসছে। তার মানে একটি মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করে আমার ক্লায়েন্ট খন্দকার মুস্তাক আহমেদকে এখানে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। বিগত 8/8/2023 তারিখে গুলশান থানাতে আরো একটি মিথ্যা ভিত্তিহীন মামলা এই সাইফুল ইসলাম দায়ের করেছেন। এই মামলাতেও উচ্চ আদালত থেকে আমার ক্লায়েন্ট জামিনে এই মুহূর্তে রয়েছেন এবং সেই মামলাতেও সিনথিয়া ইসলাম তিশা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে 22 ধারায় জবানবন্দি প্রদান করেছেন যে তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন, এখানে কোনো জোর জবরদস্তির কোনো ঘটনা সংঘটিত হয় নাই। এবং এর পরবর্তীতে মহামান্য হাইকোর্ট ডিভিশন আমার ক্লায়েন্ট সিনথিয়া ইসলাম তিশার বয়স প্রমাণের জন্য তাকে সেফ হোম তথা ভিকটিম সাপোর্ট সেন্টার ঢাকা মেট্রোপলিটন সর্বাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তার বয়স প্রমাণ করেছেন এবং সেইখানটিতেও তার বয়স এসেছে যে তার বয়স 19+, অর্থাৎ বিয়ের সময় তার বয়স ছিল 18 বছর 1 মাস। এই বিষয়টি মেডিকেলে প্রমাণিত হয়েছে, যেটি হাইকোর্ট বিভাগ থেকে করা হয়েছে। এরপরে আমার ক্লায়েন্টদেরকে হয়রানি করবার জন্য বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল ঢাকাতে একটি পিটিশন মামলা দায়ের করেন, যার নাম্বার 429/2023। ওই মামলাটিতেও বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল ঢাকা কোনো প্রকারের উপাদান না পাওয়ায় সরাসরি খারিজ করে দিয়েছেন। এরপর এই আমাদের সাইফুল ইসলাম সাহেব 7/10/2023 তারিখে বিকেল 3টার সময় তিনি গুলশানে আমার ক্লায়েন্টদের সাথে দেখা করে তাদেরকে গালিগালাজ করেন এবং বিভিন্ন রকমের প্রাণে মেরে ফেলার হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করেন। সেই ব্যাপারেও গুলশান থানাতে আমার ক্লায়েন্ট সিনথিয়া ইসলাম তিশা একটি সাধারণ ডায়েরি করেছেন এবং একই সাথে আমার ক্লায়েন্ট খন্দকার মুস্তাক আহমেদ তিনি নরসিংদী শিব পরে সাধারণ ডায়েরি করেছেন।
এবং এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে সাইফুল ইসলাম সাহেব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে তিনি আমার ক্লায়েন্ট খন্দকার মুস্তাক আহমেদের প্রাক্তন স্ত্রী, ছেলে এবং মেয়ে এবং পরিবারের সদস্যদের ছবি তার বিনা অনুমতিতে এবং তাদেরকে কোনো কিছু না জানিয়ে তিনি এটি প্রচার করেছেন এবং এর সাথে কোনো প্রকারের দালিলিক কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি একের পর এক মিথ্যাচার করে গেছেন এবং নানান কখনো বলেছেন তিনি তার প্রাক্তন স্ত্রীর সাথে 17 বার বিয়ে হয়েছে, কখনো তিনি বলেছেন তার মেয়ের 5 বার বিয়ে হয়েছে, আবার কখনো তিনি বলেছেন করোনার সময় তার ছেলে সুচিকিৎসা হয় নাই। এরকম নানান রকমের কথাবার্তা বলেছেন, কিন্তু একটিরও কোনো দালিলিক প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেনি। এবং এই সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে তিনি সামাজিকভাবে আমার ক্লায়েন্টদেরকে হয়রানি করছেন এবং এইগুলোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের ট্রলের সৃষ্টি হচ্ছে, জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং এইগুলো এ ধরনের মিথ্যাচারের মাধ্যমে আসলে বিচার বিভাগে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কারণ এখনো একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি যে মামলাটি সর্বশেষ ধর্ষণের মামলা করেছিলেন সেটিও আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই, এটি তদন্তের পরে রিপোর্ট দেওয়া হয়েছে যে এই সম্পর্কিত কোনো ঘটনা সংঘটিত হয়নি। তো সুতরাং এই বিষয়গুলো হওয়ার পরেও তিনি জেনে শুনে বুঝে বিচার বিভাগে প্রশ্নবিদ্ধ করবার জন্য, আমার ক্লায়েন্টদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, তাদের পরিবারের সদস্যদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং যেন তারা স্বাভাবিকভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করতে না পারে সেটার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি মিডিয়ার সামনে উপস্থাপন হয়ে তিনি এবং বিভিন্ন রকম ভাবে হয়রানির শিকার করছেন এবং হুমকি ধামকি প্রদর্শন করছেন, যেটি দেশের প্রচলিত আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ। এটির আসলে কোনো সুযোগ নাই এবং এই ধরনের মুখোশ পরে তিনি এই যে নিজেকে আড়াল করার চেষ্টা করে অন্যদেরকে হয়রানি করছেন, এটার আসলে কোনো মানে নাই। এটির পরিপ্রেক্ষিতেই আমরা টোটাল 8টি লিঙ্ক উল্লেখপূর্বক লিগ্যাল নোটিশ দিয়েছি, যেখানে বলেছি তাকে যে তিনি এই ধরনের যে কর্মকাণ্ড করছেন এবং এই যে তার পরিবারের সদস্যদের ছবিগুলো বিনা অনুমতিতে প্রচার প্রকাশ করছেন, সম্প্রচার করছেন, এটির মাধ্যমে তিনি দণ্ডনীয় অপরাধ করেছেন। সুতরাং আগামী 7 দিনের মধ্যে তিনি এই সম্পর্কিত বিষয়গুলো যে লিঙ্কগুলো রয়েছে সেটি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। একই সাথে তিনি নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করবেন যে এই ধরনের কর্মকাণ্ডগুলো তিনি করেছেন, এটি আমার ক্লায়েন্টদেরকে হয়রানি হয়েছেন, তারা মানসম্মান তাদের নষ্ট হয়েছে, তারা মানহানি শিকার হয়েছেন এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে ট্রোল করা হয়েছে, তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। এটির জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন এবং একই সাথে এই বিষয়গুলোর যেন পুনরাবৃত্তি না হয় সেটির বিষয়ে সতর্ক থাকবেন এবং আদালতে বিচারাধীন রয়েছে, আদালতের বিচারাধীন অবস্থায় যেন আদালত অবমাননা না হয় সেরকম কোনো বক্তব্য তিনি উপস্থাপন করবেন না এবং মিথ্যা ও কোনো ধরনের বক্তব্য উপস্থাপন থেকে বিরত থাকবেন, সেই বিষয়গুলোকেই আমরা বলেছি এবং আগামী 7 দিন তাকে সময় দিয়েছে। একই সাথে বিটিআরসি কে আমরা নোটিশ পাঠিয়েছি, বিটিআরসি চেয়ারম্যানকে বলেছি যেই লিঙ্কগুলো বা কন্টেন্টগুলো আমাদের মনে হয়েছে যে এটি আসলে অতিরিক্ত আকারে আমাদের এই ট্রোল হয়ে স্বীকার করতে সাহায্য করেছেন এবং মিথ্যা অসত্য বক্তব্যগুলো সাইফুল ইসলাম সাহেব বলেছেন, সেই লিঙ্কগুলো যেন অপসারণ করার ক্ষেত্রে বিটিআরসির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তো আমি আশা করছি যে আপনারা সকল ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।